নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে কয়েন রেখে দেখেছেন? বটির মধ্যে চামচের ব্যবহার করে দেখেছেন? স্ক্রাবার দিয়ে বাসন মাজার আগে আপনারা কি কখনো সুতো দিয়ে সেলাই করে দেখেছেন? কি হতে পারে? দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যেগুলো আমাদের সংসারের খরচও কমিয়ে দেবে, নিজেদের জন্য সময়ও কিছুটা বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা স্ক্রাবার। এই ধরনের স্ক্রাবার আমরা বাসন মাজার জন্য কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে বাসন মাজার আগে এই স্ক্রাবারগুলোকে আপনারা কখনো সেলাই করে দেখেছেন? কি হতে পারে? তো আমি এখানে একটা সুচ নিয়েছি আর একটা উল এর মধ্যে পরিয়ে নিয়েছি। আপনারা মোটা যে কোনো ধরনের সুতোর ব্যবহার করতে পারেন। এবার আমি এই উলটাকেই গিট দিয়ে দেব। এবার এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যখন বাসন মাজি, বাসন মাজার পর দেখবেন স্ক্রাবারটা কি করি, আমাদের বাসন মাজার যে সাবানটা থাকে তার মধ্যে এভাবে রেখে দিই। এর ফলে দেখা যায় স্ক্রাবারের যে এক্সট্রা জলটা থাকে সেটা সাবানের মধ্যে লেগে সাবানটা গলে যায়, যার কারণে সাবানটা বেশি দিন ব্যবহার করতে পারি না, আমাদের শেষ হয়ে যায়। তো আপনারা যখন এই স্ক্রাবারগুলো দিয়ে বাসন মাজবেন, স্ক্রাবারটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমাদের যে কলটা থাকবে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে, তো আপনারা কি করবেন, এইভাবে হ্যাং করে রেখে দেবেন। এতে কি হবে, স্ক্রাবারের মধ্যে যে জলটা থাকবে সেটা সহজেই ঝরে যাবে। আর তারপর আপনারা স্ক্রাবারটা চাইলে কলের মধ্যে ঝুলিয়েও রেখে দিতে পারেন বা বাসন মাজার যে সাবানটা থাকে তার মধ্যেও রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ধূপের কাঠি। এই ধরনের ধূপের কাঠি আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, তাছাড়াও ইচ্ছে হলে অনেক সময় রুমের মধ্যেও জ্বালিয়ে থাকি। তবে এই ধূপের কাঠি কি কখনো আপনারা মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন? তো কিভাবে আপনারা মশা তাড়াবেন, এখানে আমি নিয়েছি যে অমৃত অর্জনগুলো হয়ে থাকে সেগুলো। তো অনেক সময় দেখবেন এক্সপায়ার হয়ে গেলে সেটা ব্যবহার করি না, চাইলে আপনাদের কাছে ভালো থাকলে সেটাও নিতে পারেন। কিছুটা পরিমাণে নিয়েছি, তারপর এই ধূপের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই অমৃত অঞ্জনগুলো যেগুলো থাকে এর দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে। এই গন্ধটা এতটাই উগ্র হয়, আমরা যদি এইভাবে ধূপের কাঠির মধ্যে লাগিয়ে তারপর ধূপকাঠিটা জ্বালাই, এর গন্ধের কারণে দেখবেন বাড়িতে কিন্তু একটাও আপনারা মশা দেখতে পাবেন না। তবে অনেক সময় কি হয়, আমরা এই ধূপকাঠিগুলো যখন ঠাকুরের কাছে দেওয়ার ছাড়া অন্য জায়গায় জ্বালাই, দেখবেন আমাদের হাতের কাছে অনেক সময় স্ট্যান্ড থাকে না। ঠাকুরের কাছে যে স্ট্যান্ডটা থাকে সেটা আমরা কেউই ব্যবহার করি না। সেক্ষেত্রে আপনারা একটা নেল পলিশের খালি বোতল নিয়ে নেবেন। তো বোতলের মধ্যে এইভাবে ধূপের কাঠিটা যদি রেখে দেন, দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে। আপনাদের যেখানে খুশি নিয়েও যেতে পারবেন আর ধূপকাঠিটা পড়েও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই নিয়েছি একটা দইয়ের প্যাকেট। দই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে দইটা বের করার পর প্রত্যেকেই প্যাকেটটাকে ফেলে দিই। তবে আমরা যতই ভালোভাবে এই দইয়ের প্যাকেট থেকে দইটা বের করি না কেন, দেখবেন প্যাকেটের মধ্যে কিছুটা হলেও কিন্তু দই থেকে যায়, যেটা আমাদের নষ্ট হয়ে যায় যদি প্যাকেটটাকে ফেলে দিই। তবে প্যাকেটটা ফেলার আগে আপনারা যে এক্সট্রা দইটা রয়েছে প্যাকেটের মধ্যে সেটাকে কিভাবে ব্যবহার করবেন। আমাদের বাড়িতে দেখবেন কাঁসা, পেতল এই ধরনের বিভিন্ন জিনিস থাকে, যেগুলো আমাদের দীর্ঘদিন ব্যবহার করার পর দেখা যায় একটা কালচে ভাব চলে আসে। আর এগুলো পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের সলিউশন বা পিতাম্বরী পাউডারের ব্যবহার করে থাকি, যেটা আলাদা করে টাকা খরচ করে কিনতে। দইয়ের প্যাকেটের মধ্যে দইটাকে ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। আমি ঘন্টার মধ্যে কিছুটা দই মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে যে ঘন্টার মধ্যে একটা কালচে ভাব চলে এসেছিল সেটা সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে খাবার দাবার খেয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, বাড়িতে যখন আমাদের মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস রান্নাবান্না করা হয়, এই বাসনপত্রগুলো আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, দেখবেন একটা আঁশটে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। বিশেষ করে গ্লাসের মধ্যে যদি আঁশটে গন্ধ বেরোয়, সেক্ষেত্রে জল খাওয়ার সময় খুবই বাজে লাগে। তো আপনারা যখনই বাসনপত্র ধোবেন, ধোয়ার পর যদি আঁশটে গন্ধ ছাড়ে, তাহলে আপনারা যে ব্যবহার করা চায়ের পাতাটা রয়েছে সেটা কিছুটা দিয়ে দেবেন। তারপর
এইভাবে হালকা হাতে ঘষে নেবেন। ঘষে নিলে কি হবে দেখবেন যে একটা আঁশটে গন্ধটা থাকে চায়ের পাতা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে বাসনটাকে ধুয়ে দিলেই দেখবেন যে আঁশটে গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। বারবার আপনাদের কিন্তু বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি জুতো। বাচ্চা থেকে বড় অনেকে দেখবেন এই ধরনের জুতোর ব্যবহার করে থাকে। তবে সমস্যাটা কি হয়, এই সাদা রঙের যে জুতোগুলো থাকে দেখবেন কদিন ব্যবহার করতে না করতেই খুবই নোংরা হয়ে যায়। অনেক সময় বাইরে কোথাও যাওয়ার থাকলে হয়তো জুতোগুলো ধোয়া হয় না, আর যদি ধুয়েও দিই সেক্ষেত্রে শোকায় না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, তো আমি এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, কিছুটা পরিমাণের কোলগেট লাগিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর জুতোর মধ্যে এইভাবে আপনারা ঘষে নেবেন। এইভাবে ঘষলেই দেখবেন জুতোর ওপরে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু উঠে যাবে। তবে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন জুতোর মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই উঠে আলগা হয়ে গেছে। এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে জুতোটাকে মুছে পরিষ্কার করে নেব। তো এইভাবে করে আপনারা এমার্জেন্সির সময় কিন্তু জলে না ধুয়েই খুব সহজেই জুতোটাকে পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি একটা জুতো পরিষ্কার করেছি আর আরেকটা কিন্তু পরিষ্কার করিনি, দুটোই সামনে রেখে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুটোর মধ্যে কতটা তফাৎ রয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কয়েন। আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তবে আপনারা কি কখনো কয়েন ফ্রিজের মধ্যে রেখে দেখেছেন? কি হতে পারে, আজকে আপনাদের কাছে কয়েন দিয়ে দুটো ইউজফুল টিপস শেয়ার করব কিভাবে ব্যবহার করবেন। তো আমরা প্রত্যেকেই বাড়িতে রান্নাবান্না করার জন্য কিন্তু রসুনের ব্যবহার করে থাকি। যদি আমরা একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াই বা রসুনের কোয়াগুলো যদি ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে যখনই আমরা রসুনের খোসা ছাড়াতে যাই রসুনের যে মুখের অংশটা থাকে সেটা এতটাই শক্ত থাকে আমরা সহজে ছাড়াতে পারি না। অনেক সময় টানাটানি করতে গেলে নখের মধ্যেই ব্যথা হয়ে যায়। কখনো দেখা যায় অতিরিক্ত ব্যথার কারণে অনেকে আমরা ওষুধও কিন্তু খেয়ে নিই। তবে বারবার আমাদের ওষুধ খাওয়াটাও ঠিক নয়। তবে যখনই আপনারা রসুনের খোসা ছাড়াবেন বা কোনো কিছু এমন কাজ করবেন যেগুলোতে দেখবেন আপনাদের নখের কোণার মধ্যে ব্যথা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো যে কয়েনগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখান থেকে একটা কয়েন আমি বের করে নিচ্ছি। যে জায়গায় আপনাদের নখের কোণা ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা যদি এই কয়েনটাকে কিছু সেকেন্ড এরকম করে নেন, তাহলে দেখবেন যে নখের কোণার মধ্যে ব্যথা করে সেই ব্যথাটা কিন্তু নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওর মধ্যে এমন কিছু ধাতু থাকে যেগুলো অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে আমরা যদি ব্যথার জায়গায় লাগিয়ে নিই সেটা দেখবেন আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের কয়েন নিয়ে। তো আমি আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করব কয়েন নিয়েই। তো এখানে আমি নিয়েছি একটা কাপড়ের টুকরো, অবশ্যই সুতির কাপড়ের টুকরো নেবেন। তো কয়েনটাকে এইভাবে করে কাপড়ের মধ্যে মুড়িয়ে নেব। এবার যাতে কয়েনটা কাপড় থেকে খুলে না যায়, এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। তবে আপনারা এইভাবে রাবারটা দিয়ে কেন পেঁচিয়ে দেবেন, যাতে করে আমাদের ধরতে সুবিধা হয়, তাই কিন্তু এইভাবে রাবার ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি। এবার একটু আমি জল দিয়ে ভিজিয়ে নেব। কোথায় কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। তবে অনেক সময় দেখা যায় ফ্রিজ চালানোর কারণে অতিরিক্ত ইলেকট্রিক বিল চলে আসে, আমরা যেটা অনেকেই বুঝতে পারি না। কেন কি ফ্রিজের যে দরজার রাবারটা থাকে অনেক সময় দেখবেন নোংরা ময়লা বসে গেলে ঠিকভাবে আটকানো যায় না। দেখা যায় ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বেরোতে থাকে, এমনকি ফ্রিজ কাজ করতেও অনেকক্ষণ সময় লাগে, এতে করে ইলেকট্রিক বিলও অনেকটাই বেশি আসে। তো অবশ্যই রাবারটাকে মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। আর এই রাবারটা কিন্তু সহজে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না, কেন কি এই জায়গাটা অনেকটাই সরু থাকে। যে কয়েনটা আমি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছি, সেটা দিয়ে আপনারা এইভাবে করে পরিষ্কার করে নেবেন। যদি কোনো ধারালো জিনিস দিয়ে রাবারটা পরিষ্কার করতে যান সেক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই কয়েনটা কিন্তু ধারালো নয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি আর আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন যে কয়েনের মধ্যে যে কাপড়টা বেঁধেছি সেটা কতটা নোংরা ময়লা হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই মাঝে মধ্যে যদি পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন রাবারের নোংরাও থাকবে না আর রাবারটা ঠিকভাবে ফ্রিজের মধ্যে আটকে থাকবে। এর বিলও কিন্তু অনেক
অনেকটাই কম আসবে। তাছাড়াও অনেকেই দেখবেন আমরা যখন ফ্রিজ থেকে কোনো কিছু জিনিসপত্র বের করি, একেবারে কেউই কিন্তু বের করি না, ফ্রিজের দরজা বারবার করে খুলতে থাকি আর জিনিস বের করতে থাকি। বারবার যদি ফ্রিজের দরজা খোলা হয় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তবে আপনারা যখনই ফ্রিজ থেকে কোনো কিছু জিনিস বের করবেন চেষ্টা করবেন একেবারে বের করে নেওয়ার, এতে করেও দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তাছাড়াও ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা দেওয়া থাকে সেটা অনেকেই দেখবেন আমরা সিজন অনুযায়ী ঠিকঠাক করে রাখি না। যদি এই রেগুলেটরটা সিজন অনুযায়ী ঠিকভাবে সেট করা না হয় সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। অবশ্যই কিন্তু এই রেগুলেটরটা সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চামচ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু এই চামচ দিয়ে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, চামচের উল্টো সাইডে লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা যে চামচ ব্যবহার করেন না সেই চামচও কিন্তু এখানে নিতে পারেন। তো যে আমি টেপটা দিয়েছিলাম তার কাগজের মতো অংশটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে সিরিজ পেপারের টুকরো। আপনারা এই সিরিজ পেপার বা সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এইভাবে করে টেপের ওপরে লাগিয়ে নিয়েছি। কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি বটির ব্যবহার করে থাকি। যখন আমরা রেগুলার সবজিপাতি কাটি দেখবেন সবজির রসকস লেগে যায়, যার কারণে দেখা যায় বটিটা নোংরা ময়লা হয়ে যায়, এমনকি দীর্ঘদিন ব্যবহার করার কারণে জং বা মরচে পড়ে যায়। একে বাজারে নিয়ে যাই, বটিটাকে ধার করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয়ে যায়। তো আপনারা কিভাবে বাড়িতেই খুব সহজে ধার করে নিতে পারেন। যে চামচের মধ্যে আমি সিরিজ পেপারটা লাগিয়েছিলাম সেটা নিয়েছি। আপনারা এই চামচটা দিয়ে এইভাবে যদি ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা উঠে যাবে। তাছাড়াও নোংরা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এমনকি এখানে সিরিজ পেপার দেওয়ার কারণে বটির মধ্যে যে ধারটা চলে যায় সেটাও কিন্তু চলে আসবে। তবে বটির একটা সাইড ঘষলে কিন্তু হবে না, দুটো সাইডই ঘষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মুছে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ধার চলে এসেছে। এইভাবে করে বাড়িতে খুব সহজেই আপনারা ছুরি বটি ধার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।